জ্ঞানের আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের কাছে অত্যন্ত সুপরিচিত বিডি স্যার। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সপ্তম শ্রেণীর ভূগোলের জল দূষণ অধ্যায় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে একই কথা আবার বলবো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করে মতামত জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখে নেওয়া যাক জল দূষণ সম্পর্কে আমরা কী কী জানব। তো দেখো, আগে প্রথমেই আমাদের সংজ্ঞাটা জানতে হবে, জল দূষণ কাকে বলে। দেখো, জল দূষণ আমরা মানুষ বা বিভিন্ন প্রাণীরাই কিন্তু করে থাকি। কী কারণে? না, জলে যখন মাত্রা অতিরিক্ত আমরা বজ্র পদার্থ, বিভিন্ন জীবাণু মিশিয়ে ফেলি, জল যখন আমাদের ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে, তখনই আমরা তাই সেই জলকে বলি দূষিত জল। অর্থাৎ মানুষের ব্যবহারের ফলেই জল কিন্তু ক্রমাগত দূষিত হচ্ছে। তাহলে জল দূষণ কখন কাকে বলবো? না, জল যখন মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে, দূষিত হয়ে পড়ে, তাকে আমরা বলবো জল দূষণ। এবারে আমরা জানবো যে কেন এই জল দূষণ হয় বা কী কী কারণে জল দূষণ হয়। তো দেখো, মোটামুটি একটু বইয়ের সঙ্গে আমরা আলোচনা করে পড়ব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তা না হলে তোমরা হয়তো অনেকেই কিছুটা বুঝতে পারবে না। তো দেখো, এখান থেকে মোটামুটিভাবে জল দূষণের ফলে কী কীভাবে হয় তোমরা ছবিটা দেখে নিতে পারো, এবং জল দূষণ কোন কোন ক্ষেত্রে হতে পারে, কোন কোন পদ্ধতিতে হয়, কোথাকার জল দূষিত হয়, নদীর জল যেমন দূষিত হয়, হ্রদের জল দূষিত হয়, ভূগর্ভের জল কীভাবে দূষিত হয় সেই সম্পর্কেও আমরা জানব। তো দেখো, আমরা একটু টেক্সটটা পড়ব। পৃথিবীতে মোট 100 ভাগ জলের 97 ভাগই হচ্ছে সমুদ্রের নোনা জল। এটাও ছোট প্রশ্নে তোমরা জানো। বাকি 3 ভাগ স্বাদু জলে প্রায় 2 ভাগই আসে আমাদের পার্বত্য অঞ্চলের হিমবাহের বরফ হিসেবে, আর বাকি 1 ভাগ স্বাদু জল হচ্ছে নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল, যার সংখ্যাটা খুবই কম এবং আমাদের ব্যবহারের যোগ্য। কিন্তু আমরাই আমাদের কার্যকলাপের ফলে এই জলকে ক্রমাগত দূষিত করে ফেলছি। ফলে আগামী দিনে এই জল দূষণের ফলে আমাদের কাছে কিন্তু একটা সংকট ঘনীভূত হচ্ছে। যেমন এখানে একটা ছবি তোমাদের দেওয়া রয়েছে বইয়ে, দেখবে যে জল সংকটপূর্ণ রাজ্য, এখান থেকেও কিন্তু ছোটো প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষে জল সংকট দেখা দেয় এমন 2টি রাজ্যের নাম লেখো। কী কী? দেখো, প্রথমেই পাচ্ছি রাজস্থান, তারপরে পাচ্ছি দেখো উত্তরপ্রদেশ, তারপরে পাচ্ছি মধ্যপ্রদেশ, তারপরে পাচ্ছি ছত্তিশগড়, তারপরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট। যদিও এই তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা নিয়ে পরে একটা ভিডিও দিয়ে তোমাদের আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে এই জায়গাটা আমরা একটু পড়ে রাখবো যে জল সংকটপূর্ণ ভারতের 2টি রাজ্যের নাম অবশ্যই কিন্তু পড়ব। এরপরে দেখো, বলছে স্বাদু জল সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটাও কিন্তু শূন্যস্থানে দিয়ে দিতে পারে যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটি? অবশ্যই কিন্তু অ্যান্সার হবে স্বাদু জল। তাহলে দেখো, এই যে জল, এবারে চলে এসেছি কী কী উপায়ে জল দূষিত হয়। তোমরা কিন্তু দেখো প্রত্যেকেই জানো কী কী উপায়ে জল দূষণ ঘটে, আমরা প্রত্যেকেই কিন্তু সুপরিচিত। কিভাবে? বলছে শিল্প কলকারখানা থেকে জল দূষণ হয়। বিভিন্ন পেট্রোরাসায়নিক শিল্পগুলো, বিভিন্ন সেখান থেকে কেমিক্যাল, বিভিন্ন বিষাক্ত পদার্থ, প্লাস্টিক, বিভিন্ন জ্বালানি শিল্প, খনিজ তেল, বিভিন্ন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, বিভিন্ন ধাতু যেমন হচ্ছে জিঙ্ক, পারদ, সেগুলি কিন্তু নর্দমার মধ্য দিয়ে নালার মাধ্যমে যখন সমুদ্রে কিংবা নদীতে গিয়ে মিশে জল দূষণ ঘটায়। এটা তোমরা প্রত্যেকেই কিন্তু জানো। নেক্সট দেখো, গৃহস্থলীর জল দূষণ। গৃহস্থলীর বিভিন্ন ব্যবহার করা জল, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল ইত্যাদির মাধ্যমে বিভিন্ন মূত্র, বিভিন্ন পশু কেন্দ্রগুলো থেকে যে পশুর ঘাটাল থেকে বিভিন্ন খাটালের পশুপালা, বিভিন্ন পশু যে পালন করা হয় সেখানকার যে জল দূষিত হয়, এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসা কেন্দ্রগুলো থেকে যে বজ্র পদার্থ সেগুলো কিন্তু জল দূষণ ঘটায়। কৃষিক্ষেত্রে আমরা বিভিন্ন রাসায়নিক কীটনাশক সার ব্যবহার করি, সেগুলো কিন্তু জল দূষণ ঘটায়। তো তোমরা এগুলো কিন্তু প্রত্যেকেই জানো। তেজস্ক্রিয় পদার্থ থেকে পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র, বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষাগার থেকে যে তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহার করা হয় সেগুলি জল দূষণ ঘটায়। এরপরে দেখো, চলে আসি খনিজ তেল। বলছে বিভিন্ন দুর্ঘটনাগ্রস্ত তেলবাহী জাহাজ যখন সামুদ্রিকভাবে সমুদ্রে বিস্ফোরণ ঘটায়, সেখান থেকে কিন্তু জল দূষণ ঘটে।
তাপীয় দূষণ বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেও কিন্তু জল দূষণ ঘটায়। বায়ু দূষণের কারণেও জল দূষণ ঘটায়, কারণ বায়ু দূষণের মাধ্যমে আমরা যদি দেখি সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, কার্বন মনোঅক্সাইড সমস্ত কিছু কিন্তু জমা হয় এবং বৃষ্টি জলের সঙ্গে এই সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড বিভিন্ন বিক্রিয়া করে জল দূষণ কিন্তু ঘটায়। এরপরে চলে আসছে আর্সেনিক দূষণ। আর্সেনিকের মধ্য দিয়েও কিন্তু জল দূষণ ঘটে। বিশেষ করে অতিরিক্ত পানীয় জল ব্যবহার করার ফলে, ক্রমাগত ব্যবহার করার ফলে জলে ফ্লোরিনের যৌগ এবং ক্লোরিনের যৌগ কিন্তু মিশ্রিত হয় এবং এই পদ্ধতিতে কিন্তু জল দূষণ ঘটায়। তাহলে অবশ্যই আমরা কিন্তু এই জল দূষণের কারণটা জানলাম। দেখো এরপরে কয়েকটা ছোট ছোট প্রশ্ন হয়, এখান থেকে একটু দেখে রাখবো। বলছি 1932 সালে জাপানের মিনামাটা উপসাগর উপকূলে একটি রাসায়নিকের কারখানা থেকে এই পারদযুক্ত তরল বজ্র পদার্থ কিন্তু সমুদ্রে ফেলা হয়, যার ফলে এই পারদ দূষণের ফলে প্রায় 30 বছর ধরে অসংখ্য মানুষ কিন্তু মারা গিয়েছিল। এই জায়গাটা একটু ছোট প্রশ্নের জন্য রেডি করে রাখবে যে জাপানের মিনামাটা উপসাগরের উপকূলে রাসায়নিক কারখানা থেকে বজ্র দূষণের ফলে কত লক্ষ মানুষ মারা গিয়েছিল বা কবে হয়েছিল। এরপরে চলে এসে দেখো উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতে প্রচুর তেলের কূপ কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ফলে প্রচুর পরিমাণে খনিজ তেল পারস্যের উপসাগরে মিশে গিয়ে বহু সামুদ্রিক প্রাণীর কিন্তু মৃত্যু হয়েছিল। এটাও একটা বড় জল দূষণের নিদর্শন। কেমন? এরপরে দেখো চলে আসি, বলছে পশ্চিমবঙ্গের হলদিয়ায় তোমরা জানো সেখানে পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে, ফলে হলদি নদীর তীরবর্তী অঞ্চলের মোহনায় আগে যে ব্যাপক পরিমাণে ইলিশ পাওয়া যেত সেটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। পূর্ব কলকাতার জলাভূমিতে মাছের ফেরিগুলিতে মাছ চাষ ক্রমশ কমে যাচ্ছে। কেন না বিভিন্নভাবে এই জলাভূমিতে বজ্র পদার্থ ফেলা হচ্ছে, সেখানে কিন্তু ভরাট করা হচ্ছে, ফলে এই যে ভেরিতে যে পরিমাণ পূর্ব কলকাতার জলাভূমিতে মাছ চাষ হতো সেটার উৎপাদন কিন্তু কমে গেছে। বিশেষ করে কেরালার কুটুন্নারে, উড়িষ্যার চিল্কা, এটা কিন্তু প্রচুর আসে এমসিকে যে চিল্কা হ্রদ কোথায়, উড়িষ্যায়। অন্ধ্রপ্রদেশের কোলেরু হ্রদ, এখানেও কিন্তু প্রচুর কীটনাশকের ফলে প্রচুর মাছ মারা গেছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু ছোটো প্রশ্নের জন্য একটু রেডি করবে। এরপরে যে বিষয়টা আমি বলছি, দেখো ইউট্রিফিকেশান, এটা কি আমরা জানবো, এটা 2 নম্বরের খুবই আসে। তো দেখো প্রত্যেকেই আমরা বাড়িতে সাবান ডিটারজেন্টের মাধ্যমে বিভিন্ন জামা পরিষ্কার কাচা ধোয়া করি, ফলে এই যে জল, এই ক্ষার মিশ্রিত জল যখন জলাশয়ে মেশে বা কোনো পুকুরে মেশে, তখন তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে শৈবাল বা আগাছা, কচুরিপানা এই জাতীয় যে উদ্ভিদ এগুলো কিন্তু জলে বেড়ে যায়। এরা কী করে না, এরা জলে দ্রবীভূত যে অক্সিজেন, সেই অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়, ফলে জলে বসবাসকারী মাছ এবং জলজ প্রাণীরা তারা কিন্তু মারা যায়। তাহলে এই যে দেখো জলের এই ডিটারজেন্ট সাবান ব্যবহারের ফলে আমরা যদি দেখি একদিকে যেমন হচ্ছে কচুরিপানা বেড়ে যাচ্ছে, অন্যদিকে বিভিন্ন জলজ প্রাণী মাছ মারা যাচ্ছে। একেই আমরা বলছি ইউট্রিফিকেশান। এটা খুব আসে 2 নম্বরের জন্য, আমরা কিন্তু রেডি করব। দেখো এখান থেকে এরপরে চলে এসে এখান থেকে খুবই ছোট প্রশ্ন আসে, তোমরা চোখ বন্ধ করে এখান থেকে নির্দ্বিধায় আমি বলে দিতে পারি যে ছোট প্রশ্ন আসবেই, সুতরাং একটু ভালো করে পড়বে। পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে জল অনেকটাই নিচে নেমে গেছে এবং এগুলিতে কিন্তু আর্সেনিক রয়েছে। তাহলে এখান থেকে যদি দেয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আর্সেনিক রয়েছে, এর ফলে হাতের তালুতে, পায়ের তলায় বিভিন্ন কালো কালো রঙের ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায়, একে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। তাহলে যদি বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ কিসের ফলে হয় না আর্সেনিক দূষণের ফলে হয়। এছাড়াও চামড়ায় বিভিন্ন রোগ দেখা যায়, চর্মরোগ, রক্তের অল্পতা দেখতে পাওয়া যায়, ফুসফুসে বিভিন্ন সমস্যা দেখা যায়, পেটের সমস্যা দেখা যায়, ক্যান্সার হয়, সমস্ত কিছুই কিন্তু এর ফলে হয়। তাহলে দেখো এখান থেকে কিন্তু ছোটো প্রশ্ন থাকে। এরপরে চলে এসে দেখো ফ্লুরাইড দূষণের ফলে তৈরি হয় ফ্লোরোসিস। তাহলে দেখো ফ্লোরোসিস রোগটি কিসের জন্য হয়? ফ্লোরাইড দূষণের ফলে। দাঁত হাড়ের সমস্যা তৈরি করে পারদ দূষণের ফলে। মিনামাটা, তাহলে এই প্রশ্নটাও কিন্তু আছে, মিনামাটা কিসের ফলে হয়, কোন দূষণের ফলে হয়? ক্যাডমিয়াম দূষণের ফলে হয়। ইতাই বা ইটাই। তাহলে দেখো এই জায়গাটা কিন্তু অবশ্যই ছোট প্রশ্নের জন্য তোমরা ভালো করে দেখে রাখবে, একটা ছোট প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে। এরপরে চলে আসি পিকলো ডায়েরি। বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে সারা বিশ্বে প্রতি বছর প্রায় কম করে 30 লক্ষ শিশু ডায়রিয়া এবং অন্যান্য জলবাহিত রোগের শিকার হয়। তাহলে এই জায়গাটা কিন্তু শূন্যস্থানের জন্য রেডি করবে। বলছে মাত্র 3টে পদক্ষেপ মেনে চললেই এই জলবাহিত সংক্রমণ থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত করতে পারবো। কী কী? নাম্বার 1 হচ্ছে বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করা। নাম্বার 2 হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশেষ করে সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পাত্রে জল রাখা। নাম্বার 3 শৌচাগারের ব্যবহার করা এবং নোংরা আবর্জনা সঠিকভাবে ফেলা।
আমরা কিন্তু তোমরা দেখবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে খোলা বাথরুমের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং বিভিন্ন সময় শৌচালয়, পাকা শৌচালয় তৈরি করার প্রকল্পও আনা হয়েছিল, যাতে এই দূষণগুলো রোধ করা যায়। এরপরে দেখো আমাদের এখান থেকে তেমন কিছুই নেই, আরেকটু আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে এই টুকরো কথাগুলো তোমরা বাড়িতে একটু পড়ে নেবে। কেমন কি হতে পারে, যেমন দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়। তাহলে আমরা যদি এখান থেকে প্রশ্ন করি যে 100 ডিগ্রি সেলসিয়াস কত মিনিট, এগুলো খুব আসে না খুব একটা, তবুও তোমরা দেখে নিতে পারো। নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে দিলেও জীবাণু নষ্ট হয়। তাহলে জলে জীবাণু নষ্ট করে কোন যৌগ? ক্লোরিন। ফলে এই যে বিষয়গুলো তোমরা কিন্তু একটু নিজেরা দেখবে। এরপরে যে প্রশ্নটা এখান থেকে 3 অথবা 5-এ আসে, যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে বলবো, একটু এটা পড়লেই আমাদের এই অধ্যায়টা কিন্তু পুরো সম্পূর্ণ ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। সেটা দেখো, জল দূষণ প্রতিরোধ, অর্থাৎ কী উপায়ে আমরা এই জল দূষণকে রোধ করতে পারি, কিংবা জল দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, 3 নম্বরে আসে। দেখো প্রথমেই আমরা বলবো যে জল দূষণ আটকাবো কী করে। দেখো এতক্ষণ আমি ভিডিওতে বললাম জল দূষণ সম্পর্কে, তাহলে যদি তোমরা মন দিয়ে পড়ো, গুরুত্ব উপলব্ধি করতে পারো, তবেই তো জল দূষণ সম্পর্কে সচেতন হবে। তাহলে দেখো প্রথমেই আমরা কিন্তু লিখব যে আমাদের পানীয় জলের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে, জল দূষণ সম্পর্কে আমরা কিন্তু সচেতন হবে। তাহলে প্রথম পয়েন্ট হবে কিন্তু সচেতনতা বৃদ্ধি। তারপরে আমরা কি বলতে পারি না, জল দূষণ আটকানোর জন্য জলের যে মাত্রা অতিরিক্ত ব্যবহার, সেই মাত্রা অতিরিক্ত ব্যবহারকে কমাতে হবে। আর কি না, জলের পুনর্ব্যবহার করা যাবে। এটা কিন্তু একটু আগে বলছিলাম যে তামিলনাড়ু বর্তমানে বৃষ্টির জল সংরক্ষণ করে এবং বাড়ির ছাদে বৃষ্টির জল সংরক্ষণ করে সেই জলকে তারা একাধিক কাজে কিন্তু ব্যবহার করে। তাহলে দেখো এই যে জলকে সংগ্রহ করে তার পুনর্ব্যবহার, এর মাধ্যমেও কিন্তু ভৌম জলের ব্যবহার কিছুটা কমানো যায়। তাহলে ভৌম জল অনেকটাই আমাদের কিন্তু সেফ থাকলো। এরপরে চলে আসি, দেখো বলছে জলাশয়, নদী, সমুদ্রের জলে নোংরা আবর্জনা সরাসরি ফেলা যাবে না, গরু মোষ স্নান করানো যাবে না, কাপড় কাচা বন্ধ করতে হবে। এইভাবেও এগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই কম বেশি জানো। চাষের ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক সার, রাসায়নিক সার ব্যবহার করা যাবে না, জৈব সার ব্যবহার করতে হবে। শহর কলকারখানায় দূষিত বজ্র পদার্থ শোধন করে তবেই নদীতে বা সমুদ্রে ফেলতে হবে। কেমন? এছাড়া ফেলা যাবে না। ইসরায়েলে ব্যবহৃত জলের 30% সেচের কাজে পুনর্ব্যবহৃত হয়, এটাও কিন্তু ছোটো প্রশ্নের শূন্যস্থানে দিয়ে দিতে পারে। তাহলে দেখো এই যে ইসরায়েলের মতো দৃষ্টান্ত কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বজ্র গরম জল সরাসরি কিন্তু নদীতে ফেলা যাবে না, সেগুলোকে ঠান্ডা করতে হবে। বিভিন্ন ব্যাকটেরিয়া, শৈবাল, রাসায়নিকের মাধ্যমে যারা হচ্ছে গিয়ে জলে ভাসমান তেলকে শুষে নেয়, সেই সমস্ত ব্যাকটেরিয়া, শৈবাল কিন্তু জলে দিতে হবে, কিংবা রাসায়নিক পদার্থ জলে মেশাতে হবে, যাতে তেল শোষণ করে নিয়ে জল দূষণ রোধ করা যায়। নিরাপদ পানীয় জলের জন্য নলকূপের যে জলের দূষণ, ধরো নলকূপ বসানোর 2-3 বছর অন্তর অন্তর সেই জলের গুণগত মান টেস্ট করে নিতে হবে, বৈজ্ঞানিক পরীক্ষা করে সেখানে কিন্তু দেখতে হবে যে সেই জলে আর্সেনিক পাওয়া যাচ্ছে কি না, এবং আর্সেনিক পাওয়া গেলে তা থেকে সেই জল ব্যবহার করা যাবে না, যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে দেখো এই যে একাধিক কতগুলো পদ্ধতি আমি তোমাদের সামনে বললাম, এগুলোই হচ্ছে জল দূষণ নিয়ন্ত্রণের উপায়। এখান থেকে আর একটা করণীয় কি, দেখো এই জাতীয় প্রশ্ন তোমাদের দিয়েই দিতে পারে, জল দূষণ নিয়ন্ত্রণে ছাত্রছাত্রীদের ভূমিকা কী। দেখো যেহেতু তোমরা 7ম শ্রেণীর ছাত্রছাত্রীরা, একটু ঘুরিয়ে প্রশ্ন দিতেই পারে যে ছাত্রছাত্রীদের করণীয় কী। আমি আবারও বলছি, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমেই হচ্ছে ছাত্রছাত্রীরা, এরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। ফলে এরা তোমরাই যদি একটু সতর্ক হও, আমরা কিন্তু অনেক দূষণ, শুধু জল দূষণ না, অনেক দূষণকে কিন্তু রোধ করতে পারবো। তাহলে কী করতে হবে না, আমাদের জল দূষণ সম্পর্কে সচেতন হতে হবে। আর কি না, স্কুল কলেজের ছোট ছোট ভাই বোনদেরকে এই জল দূষণ সম্পর্কে আরও তথ্য সম্প্রচারণ করতে হবে, জানাতে হবে। বিশেষ করে ধরো জল দূষণ সম্পর্কে বিতর্ক, ক্ষতিকারক প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। ছবি আঁকা কিংবা নাটক করে জল দূষণের ফলে আমাদের কী কী ক্ষতি হয় সেগুলি ছড়াতে হবে। প্রচারের মাধ্যমে লিফলেটগুলি করতে পারো তোমরা ছাত্রছাত্রীরা, এগুলো কিন্তু করা যায়। আর কি, পরিবেশের ক্ষতি করবে এমন জিনিস ব্যবহার করা যাবে না। কেমন? দরকার না থাকলে জল ব্যবহার করা যাবে না, জলের কলটি বন্ধ করে দিতে হবে।
যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলা যাবে না। হ্যাঁ, বাগানে পুকুরের পাড়ে যেখানে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো রয়েছে, যেখানে জল রয়েছে, সেখানে গাছপালা, বিভিন্ন গাছপালা কিন্তু লাগিয়ে দিতে হবে, যাতে করে ওই দূষিত জল অনেকটাই নির্মূল হয়ে যায় বা পরিশুদ্ধ হয়। ফলে এইভাবে কিন্তু আমরা যদি পদক্ষেপ গ্রহণ করি তাহলে কিন্তু জল দূষণ আটকাতে পারবো। ফলে স্বাভাবিকভাবেই তোমরা কিন্তু আজকে এই পর্যন্ত জানলে। আর একটা লাস্ট বলি, এখান থেকে তোমাদের টেক্সট দিয়েছে যে রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত 20 লিটার বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন। এই জায়গাগুলো থেকেই প্রশ্ন হয়। আশা করি জল দূষণ সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারলে এবং অবশ্যই কিন্তু এটা পড়বে মন দিয়ে। যেখানে অসুবিধে হবে আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু পুনরায় তোমাদের আলোচনা করে সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। মন দিয়ে পড়ো এবং অবশ্যই আবারও বলবো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন ভিডিও আমাকে তৈরি করতে উৎসাহিত করো।